বিমানের কপালে ভাঁজ পড়ল, চোখ ছোট ছোট করে বলল, আমার স্বভাব চরিত্র তুমি খারাপ কি পেলে? আমার কি অনেক নারীদের সাথে উঠা বসা রয়েছে? বিবাহ বহির্ভূত কোনো নারীর সাথে রাত কাটিয়েছে বা কাউকে চুমু খেয়েছে? চুমু খাওয়ার কথাটা শুনে রূপন্তী অপ্রস্তুত হলো কিছুটা। তার স্মরণে এলো সেই রাতের কথা, যে রাতে বিভান খিচুড়ি খিচুড়ি করে তাকে চুমু খেয়েছিল। ঢোক গিলল রূপন্তী, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, স্বভাব চরিত্র খারাপ বলতে আমি ওটা বুঝাইনি। আমি বুঝিয়েছি আপনি অধিক রকচটা বদমেজাজি, কথায় কথায় আমাকে অপমান করেন। আপনার সাথে আমার মিলে না। মূলত এসব কারণেই আমি আপনাকে বিয়ে করতে চাই না। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল রূপন্তীর পানে, অতঃপর বলল, কিন্তু বিয়েটা যে তোমার আমাকেই করতে হবে। তোমার কাছে ছাড়ার কোনো উপায় নেই। মানে? মানে তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও, তবে এর প্রভাব দেশে তোমার বাবা মায়ের উপর পড়বে। রূপন্তী কপাল কুঁচকালো, দৃষ্টি সরু করে বলল। কিভাবে? বিভান হাসলো, আবারও সোফায় বসতে বসতে বলল, এমনকি আমার দাদা দাদির উপরও পড়বে। দাদু ভাইয়ের বয়স বেড়েছে, বুড়ো হয়ে গেছেন তিনি। ব্যবসা কাজটা বেশিরভাগ আমাকেই সামলাতে হয়। এখন তুমি বলতে পারো, আপনি তো এদেশে থাকেন, তাহলে ওদেশের ব্যবসা কিভাবে সামলান? ওদেশে আমাদের ব্যবসা থাকলেও তার মোর কাজ চলে এদেশে বসে, যেটা আমি সামলাই। আমি যদি এখন আমার কাজ বন্ধ করে দেই কিংবা বলি কাজ করব না, তখন কি হবে ভেবে দেখেছ? দাদু ভাইয়ের সাথে সাথে ব্যবসায় লস খেয়ে যাবে। ফলস্বরূপ তাকে পথে বসতে হবে। আর তোমার বাবার বেতনও বন্ধ। সালাম আঙ্কেলের যা বয়স, তাতে মনে হয় না তাকে আর কোনো চাকরিতেও নেবে। আর তুমি এদেশে বসে চাকরি করে দেশে টাকা পাঠাবে, তারও উপায় নেই। তোমার পাসপোর্ট আমার কাছে। চুপ করে পাসপোর্টটা নষ্ট করে আবার পুলিশের হাতে তুলে দেব। ওদিকে দেশে মরবে তোমার পরিবার, আর এদিকে স্পেনে তুমি। থামলো বিভান, একটু সময় নিয়ে ফের বলল, তোমার কাছে দুইটা পথ খোলা আছে। এক নম্বরটা হলো আমাকে বিয়ে করো, দুই নম্বরটাও ওই একই, আমাকে বিয়ে করো। এখন তুমি যেটা মেনে নাও, দয়ার শরীর আমার। এই দুইটা পথের মধ্যে জোর জবরদস্তি করে তোমার উপর আমি কোনোটা চাপিয়ে দিতে চাইছি না। স্বাধীন দেশের স্বাধীন নারী তুমি। এই দুইটা পথের মধ্যে যে কোনো একটা ঝটপট বেছে নাও। রূপন্তী চোখ ছোট ছোট করে শুধালো, আপনি কি এখন আমাকে আমার পরিবার এবং পাসপোর্ট নিয়ে ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করাতে চাইছেন? এক প্রকার তেমনটাই বলা যায়। বিভানের শান্ত কণ্ঠস্বর, তবে বিশ্বাস করতে কষ্ট হলো রূপন্তীর। বিভান এমন কিছু করতে পারে বলে তো মনে হয় না। সে যদি হুট করেই ব্যবসার কাজ বন্ধ করে, তবে লস তাদেরই হবে। তাদের ব্যবসায় ধস নামবে, নাম খারাপ হবে, অর্থ সংকটে পড়বে। সালাম সাহেবের ক্ষেত্রে শুধুমাত্র বেতনটাই বন্ধ হবে, এর থেকে বেশি কিছু তো নয়। তাছাড়া বিভান সত্যি সত্যি ব্যবসার কাজ সামলায় কিনা এ ব্যাপারেও তীব্র সন্দেহ রয়েছে। এদেশে আসার পর একে ব্যবসার কাজ সামলাতে বা অফিসে দৌড়াদৌড়ি করতে তো তেমন কখনো চোখে পড়েনি রূপন্তীর। হতে পারে বিভান তাকে ভয় দেখিয়ে বিয়েতে রাজি করানোর জন্য এসব বলছে। ভেংচি কাটলো মেয়েটা, ওষ্ঠ বাঁকিয়ে বলল, আপনার যা ইচ্ছে হয় করুন আপনি, আমি তবু আপনাকে বিয়ে করব না। আর কি যেন বললেন, ব্যবসার কাজ বন্ধ করবেন? আমার তো আরও সন্দেহ হচ্ছে আপনি আদৌ কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন কিনা। অফিসে তো আসতে দেখি না কখনো। সারাদিন বাড়িতে বসে পাশের বাসার আন্টির ন্যায় পায়ে পায়ে আমার দোষ খুঁজে বেড়ান, আর তা নিয়ে অপমান অপদস্থ করেন। সুতরাং এসব ভয়টয় দেখিয়ে আমাকে কোনো লাভ নেই। আমি আপনাকে বিয়ে করছি না মানে করছি না। তোমার কি মনে হয় আমি অফিসে আসি না, কোনো ব্যবসার কাজে আমি যুক্ত নেই? এসব শুধুমাত্র তোমাকে ভয় দেখানোর জন্য বলছে? সারাদিন কি তুমি আমার সাথে থাকো? তুমি দেখো যে আমি। এইটুকু বলতে হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল রূপন্তী। ভেংচি কেটে পা বাড়ালো বাহিরের পানে, যেতে যেতে বলল, এত কথা শুনতে আর ভালো লাগছে না আমার। বাড়িতে যাচ্ছি। গিয়েছিলাম একটু সমুদ্র বিলাসে, তাও বেহুদা একটা ঝামেলা করে নিয়ে এলেন যত সব। কথাটা বলে রূপন্তী হন হন করে বেরিয়ে গেল অফিস থেকে। বিভান তাকে আটকাতে গিয়েও আটকালো না, দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, বিয়ে তো তোমার আমাকেই করতে হবে, তা আজ হোক কিংবা কাল।
পৃথিবীর এই প্রান্তের সূর্যটা ডুবে গেছে, চারদিকটা ছড়িয়ে পড়েছে কৃষ্ণাভ আধারে। বিভান তার কথা অনুযায়ী কাজ করছে। কাজী সাহেবকে বাড়িতে নিয়ে এসেছে, থাকতে দিয়েছে এরিক এবং হ্যারির সাথে বাইরের ঘরে। রূপন্তীর ভিতরেও যতই ক্ষোভ বা রাগ থাকুক না কেন, সে ভালোভাবে রান্না করে খাইয়েছে সবাইকে। ঘরে একজন লোক চলে এলে তাকে না খাইয়ে রাখা বা তার সম্মুখে নিজের ক্ষোভ প্রকাশ করা নিশ্চয়ই দৃষ্টিকটু। আর তাছাড়া কিছু বলেও তো লাভ নেই, এটা বিভানের বাড়ি, এখানে তার কিছু বলার অধিকার নেই। এখন সে শুধু বিয়েটা না করলেই হলো। সকলকে খাইয়ে দাইয়ে সব গুছিয়ে কেবলই নিজ কক্ষে প্রবেশ করলো রূপন্তী। সারাদিনের ঝামেলায় শরীরটা এই মুহূর্তে ক্লান্ত বেশ। মেয়েটা কোনোভাবে হাত মুখটা ধুয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিছানায় শুয়ে পড়লো। চোখ দুটো একটু লেগে আসতে না আসতেই কর্কট ধ্বনিতে তার মোবাইলটা বেজে উঠল। বিরক্ত হলো রূপন্তী। চোখ মুখ কুঁচকে বালিশের পাশ হাতরে মোবাইলটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল জুবাইদা বেগমের নামটা। অবাক হলো মেয়েটা। জুবাইদা বেগম আবার এই সময়ে কল করেছেন কেন? এমনিও 1-2 দিন পর পরই তো তার সাথে কথা হয়, এই তো কাল রাতেও কথা হয়েছে। রূপন্তী বিছানায় উঠে বসলো, কলটা রিসিভ করে মোবাইলটা ধরলো কানের কাছে, নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদিপু? দীর্ঘ শ্বাস ফেললেন জুবাইদা বেগম, হতাশার সাথে বললেন, ভালো থাকা কি আর আমার কপালে আছে? ছেলে আর ছেলের বউটাকে যেদিন হারিয়েছিলাম সেই দিনই আমার কপাল থেকে ভালো থাকা উবে গেছে। বৃদ্ধা এই নারীর কণ্ঠে এমন হতাশাজনক কথা শুনে খারাপ লাগলো রূপন্তীর। নরম কণ্ঠে সে শুধালো, কি হয়েছে দাদি আপু, হঠাৎ এমন কথা বলছো যে? আর বলিস না, ছেলে এবং ছেলের বউকে হারিয়ে যখন নিঃস্ব আমরা, তখনই নাতিটাও বিদেশে পাড়ি জমালো। কতবার বললাম, কত আকুতি মিনতি করলাম, তবু দেশে আর ফিরল না। তবে তোর দাদু ভাইয়ের বয়স বাড়লো, বছর আগে ব্যবসার দায়িত্বটা নিয়েছিল বিভান। এখন বলছে সে আর ব্যবসা দেখতে পারবে না, আমাদের ব্যবসা যেন আমরাই দেখি। কিন্তু এখন কি আর তা সম্ভব বল? বুড়ো হয়েছি আমরা, এখন কি ব্যবসা নিয়ে দৌড়ঝাঁপ করতে পারি? তাছাড়া তোর দাদু ভাইয়ের মাথায় এখন আর ব্যবসার কাজ ততটা খেলে না। এখন কি করব তাই ভেবেই পাচ্ছি না। রূপন্তী কিছুটা অবাক হলো, কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, আপনাদের ব্যবসা বিভান ভাই দেখে না? মানে এই দেশে বসে ও দেশের ব্যবসা দেখে কিভাবে? তাছাড়া দেশে থাকতে দাদু ভাইকেও তো দেখতাম অফিসে যেতে। উনি তো অফিসে যেতেন শুধুমাত্র কাজ ঠিক হচ্ছে কিনা তা দেখার জন্য। এছাড়া ব্যবসার বেশিরভাগ কাজ ও দেশে বসে বিভানই সামলায়। আমাদের ব্যবসার মূল কাজ স্পেনের অফিস থেকেই হয়। বাংলাদেশ অফিসটাকে এখন শুধুমাত্র কোম্পানির একটা শাখা অফিস বলা যায় আর কি। থামলেন জুবাইদা বেগম, ফের বললেন, ওইখানে কিছু হয়েছে না? মানে বিমানের হঠাৎ এমন সিদ্ধান্তের মানে কি? রূপন্তী সবটা যেন চেপে যেতে চাইলো। এই বিষয়ে ব্যাপারটা কেমন যেন এখনো তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে সবটাই স্বপ্ন, সবটাই মিথ্যা। আমতা আমতা শুরু করলো রূপন্তী। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, না, এখানে তো কিছু হয়নি, সব তো ঠিকঠাকই আছে। তাহলে তুই একটু জিজ্ঞেস কর ওকে, ও কেন এমন করছে। আমরা আজ আছি, কাল নেই। তারপর এই ব্যবসা তো ওরই। ও এমনটা শুরু করলে কিভাবে হবে? কিন্তু আমি কি? এইটুকু বলতেই রূপন্তীকে থামিয়ে দিলেন জুবাইদা বেগম। কাতর কণ্ঠে বললেন, বয়স বেড়েছে, এক হিসাবে মরতে বসেছি। এবার তো ওকে একটু শান্তি দিতে বল, আমাদের দেশে না ফিরুক, অন্তত ব্যবসা নিয়ে ছেলে খেলা করতে বারণ কর। জুবাইদা বেগমের এই কথার উপরে রূপন্তী আর কিছু বলার মতো খুঁজে পেল না। সত্যিই এই বৃদ্ধ বয়সে এসেও এই নরনারী দুজনের আর শান্তি হলো না। টাকা পয়সা, খাবার, চিকিৎসা কোনোটার অভাব নেই তাদের। অভাব শুধু ভালোবাসার, আপন মানুষের। এই পৃথিবীতে বিভান ব্যতীত তাদের আপন বলতে আর আছে কে?
আর সেই বিভানও তাদের দেখা দেয় না বহু বছর। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, অতপর বলল, আমি বিভান ভাইকে জিজ্ঞেস করে দেখব উনি কেন এমন করছেন। জুবাইদা বেগম বোধহয় একটু আশ্বস্ত হলেন। আরও একটু সময় নিয়ে টুকটাক কিছু কথা বলে কল কাটলেন তিনি। রূপন্তীও আর দেরি করল না, যত্রতত্র পায়ে এসে দাঁড়ালো বিভানের কক্ষের সম্মুখে। লোকটা চাইছেটা কি এসব কি শুরু করেছে? আর হঠাৎ করে তাকে বিয়ে করার জন্যই বা কেন উতলা হয়ে উঠেছে? এদেশে আসার পর একটা মুহূর্তও তো তাকে শান্তিতে থাকতে দেয়নি এই লোক। সর্বদা অপমান করেছে, প্রতিটি কথায় কথায় তার বাবার নাম নিয়ে অপমান করেছে। তাহলে এখন এই নাটকের মানে কি? এতদিন এতভাবে তার জীবনটা উষ্ঠাগত করেও কি শান্তি হয়নি এই লোকের? এখন আবার নতুন নাটকের সূচনা ঘটিয়েছে। রূপন্তী হৃদয়ে ক্রোধ নিয়েই বিভানের কক্ষের দরজায় আঘাত করলো, গলা উঁচিয়ে বলল, দরজা খুলুন তাড়াতাড়ি, আপনার সাথে আমার কথা আছে। রূপন্তীর কথা শেষ হতে না হতেই দরজা খুলল বিভান, হাতে তার জ্বলন্ত একটা সিগারেট। ছেলেটা সিগারেটে একটা টান বসিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে বলল, কি সমস্যা? হঠাৎ এত রাতে দরজা ধাক্কাতে কি করছে যে? রূপন্তী সিগারেটের ধোঁয়ায় খুব খুক খুক কেসে উঠল তৎক্ষণাৎ। নাক মুখ কুচকে বলল, সিগারেট সরান, এর গন্ধ আমি সহ্য করতে পারি না। বিভান সিগারেট সরালো না, বরং সিগারেটে আরেকটা টান দিতে দিতে বলল, তুমি সহ্য করতে পারো না তাতে আমার কে? তুমি কি আমার বউ যে তোমার সমস্যা অসমস্যা ভালো লাগা এসব আমাকে ভাবতে হবে? বউ হলে না হয় ভেবে দেখতাম। দাঁত চাপলো রূপন্তী, হাত দ্বারা নাক মুখ চেপে বলল, আপনার সাথে আমার কথা ছিল। এভাবেই বলো। ক্রোধে ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো মেয়েটা, কটমট করে বলল, আপনি হঠাৎ এমন নাটক করা শুরু করেছেন কেন? দাদি আপুকে নাকি বলেছেন আপনি আর ব্যবসার কাজ দেখতে পারবেন না? হ্যাঁ বলেছে। কেন? এই কেনর উত্তর তোমাকে আমি আগেই দিয়েছি। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, কণ্ঠটা আগের তুলনায় একটু নরম করে বলল, আপনি হঠাৎ কেন এমনটা শুরু করেছেন? কি চাইছেন আপনি একটু বলবেন? আপাতত তোমাকে বিয়ে করতে চাইছে। কেন চাইছেন? বিয়েটা করো, একটু সময় নাও, আমাকে অনুভব করার চেষ্টা করো। তোমার করার প্রশ্নের উত্তর তুমি নিচে পেয়ে যাবে। বিয়ে করে কেন সময় নিতে হবে? আপনাকে অনুভব করতে হবে। সেই সময়টা বিয়ের আগে দিন, আমি চেষ্টা করি আপনাকে অনুভব করার, তারপর না হয় বিয়ের কথা আসবে। বিভান হাতের জ্বলন্ত সিগারেটটা পাশের দেয়ালে চেপে ধরে তার আগুন নিভালো, অতঃপর আবার ফিরে তাকালো রূপন্তীর পানে, শীতল কণ্ঠে বলল, অনেক সময় দিয়েছি তোমাকে, অনেক অনুভব করানোর চেষ্টা করেছে, কিন্তু তুমি অনুভব করতে পারোনি। তাই আপাতত আমি আর সময় দিতে চাইছি না। যতটুকু অনুভব করার করেছো, বাকিটা বিয়ের পর করবে। বিয়ে বিয়ে আর বিয়ে, হঠাৎ আপনার মাথায় এই বিয়ের ভূতটা চাপলো কেন জানি না। তবে আমি আপনাকে বিয়ে করছি না। এদেশে আসার পর জোর জবরদস্তি করে আমাকে দিয়ে রেস্টুরেন্টের চাকরি ছাড়িয়েছেন, জোর জবরদস্তি করে হোস্টেল ছাড়িয়ে এই বাড়িতে এনে তুলেছেন। আপনি কি ভেবেছেন সব আপনার ইচ্ছে অনুযায়ী চলবে? আপনি যা বলবেন তাই হবে? তবে তা আপনার ভুল ধারণা। আমি আপনাকে বিয়ে করব না মানে করব না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ক্রোধে ফুঁসতে ফুঁসতে সে এসে দাঁড়ালো নিজ কক্ষে, ঠাস করে আটকালো দরজাটা। দিশেহারা হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ খেয়ালে এলো সেদিন তার দরজায় লাগানো কাগজটার কথা। কাগজটায় কি যেন লেখা ছিল, হ্যাঁ 143 সংখ্যাটা লেখা ছিল। এই সংখ্যার মানে কি? বিভান তো বলল তাকে নাকি সে কি অনুভব করানোর চেষ্টা করেছে, তবে ওই সংখ্যাটার মধ্যেই কি কিছু ছিল? থাকতে পারে। রূপন্তী দ্রুত নিজের মোবাইলটা হাতে নিল, ইন্টারনেটে সার্চ দিল। হোয়াট ইজ দ্য মিনিং অফ 143?
ইন্টারনেটে সার্চ দিল হোয়াইট ইজ দ্য মিনিং অফ 143। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রূপন্তী সম্মুখে গোটা গোটা অক্ষরে ভেসে উঠল 143 মিন্স আই লাভ ইউ। রূপন্তী যেন আকাশ থেকে পড়ল, চোখ দুটো বড় বড় হয়ে গেল বিস্ময়ে। 143 এর মানে শেষ পর্যন্ত এই ছিল। আরে ওই অঙ্কটা, ওটার শেষেও তো উত্তর হয়েছিল আই 3 ইউ। এটাও তো ওই ইংরেজি বাক্যের আই লাভ ইউই দাঁড়ায়। রূপন্তীর মাথা ঘুরে উঠল, একদিকে এক মাথায় আর কত শখ সে নিবে। বিভান তো তাকে শত্রু মনে করত, এমনকি এখনো শত্রুই মনে করে। সালাম হোসেনকে এখনো তার পিতামাতার হত্যাকারী হিসেবেই মনে করে। তাহলে হঠাৎ এই ভালোবাসা বাসি মানে কি? তারপর মেয়েটা না হয় মেনেই নিল বিভান তাকে ভালোবাসে। মনের উপরে তো কারো হাত থাকে না। হয়তো মনের অজান্তেই ছেলেটা তাকে ভালোবেসেছে, তবে সে অনুভূতির কথা বিভান তাকে জানাতে পারত। দুজন মিলে একটা সিদ্ধান্ত নেওয়া যেত। কোন ধরনের সম্পর্কে কোনো ধরনের সম্পর্কে জড়াতো নয়তো সমঝোতার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিত। কিন্তু কোনো কিছু পরিষ্কারভাবে না জানিয়ে হঠাৎ করে চাপে ফেলে এই বিয়েটার মানে কি? বিভান কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি এখানে অন্য কিছু রয়েছে? চাপে ফেলে তাকে বশ করে তার বাবার উপরে প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করছে না তো এই লোক? তাও হতে পারে। সালাম হোসেনকে পুলিশে দেওয়ার জন্য, তাকে চাকরিচ্যুত করার জন্য, তাকে বাড়ি থেকে বের করার জন্য ছোটবেলায় কম কিছু তো করেনি বিভান। এখনো আবার তেমন কিছু করতে চাইছে না তো। রূপন্তীর মাথায় কিছু খেলছে না। বিভান তাকে ভালোবাসে জানার পরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কোনো নাটক। রূপন্তীর মনে হাজারো প্রশ্ন, তবে উত্তর খুঁজে পাচ্ছে না কোনো। হিসাব মিলাতে পারছে না কোনো কিছুর। মেয়েটার ভাবনা চিন্তার মধ্যেই হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। ভ্রু কুঁচকালো রূপন্তী। এই রাতে আবার কে এসেছে? এমনি জীবনে ঝামেলার শেষ নেই, আবার কে এলো নতুন ঝামেলা দিতে? রূপন্তী নিজের ভাবনা চিন্তার ইতি টানলো। কক্ষ থেকে বেরিয়ে এলো থমথমে চোখ মুখে। বসার কক্ষে পা রাখতেই চমকালো মেয়েটা। দুজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে সেখানে। বিভানও দাঁড়িয়ে আছে তাদের পাশে। কি সব যেন বলছে তারা নিজেদের মধ্যে। রূপন্তী এগিয়ে গেল তাদের পানে। পুলিশ দুজনকে উদ্দেশ্য করে শুধালো, আপনার হঠাৎ এখানে? পুলিশ দুজনের একজন জবাব দিলেন। রূপন্তী চমকালো, এসব কি বলছে এই পুলিশ? তারা অবৈধভাবে আসতে যাবে কেন? সম্পূর্ণ বৈধভাবে এদেশে পা রেখেছে তারা। এমন মিথ্যা বানোয়াট অভিযোগ কে করলো তাদের নামে? রূপন্তী ঘোর প্রতিবাদ করলো, দৃঢ় কণ্ঠে বলল, মিথ্যা কথা। আমরা এদেশে কোনো অবৈধভাবে আসিনি, সম্পূর্ণ বৈধভাবে এসেছি। বিভান যেন আগে থেকেই তৈরি ছিল সবকিছুর জন্য। পুলিশের কাগজপত্র চাইতে দেরি, কিন্তু তার রুম থেকে কাগজপত্র নিয়ে আসতে দেরি হলো না। পুলিশকে নিজের কাগজগুলো দেখাতে দেখাতে বলল, আমি এদেশে বহু বছর ধরে বসবাস করি, এখন এদেশের নাগরিক। তারপরও ওখানে আমার পাসপোর্টও দিয়ে দিয়েছি, দেখে নিন। পুলিশ বিমানের সকল কাগজগুলো পর্যবেক্ষণ করে ফেরত দিলেন। পরপর তাকালেন রূপন্তীর পানে, বললেন, রূপন্তীর কোনো ডকুমেন্টসই তো তার কাছে নেই, সব বিভান নিয়ে রেখেছে, এমনকি পাসপোর্টটাও তার কাছে নেই। মেয়েটা তাকালো বিভানের পানে, জোরপূর্বক হেসে বলল, আমার ডকুমেন্টসগুলো দেখিয়ে দিন ওনাদের। বিভান কোনো হেলদোল দেখালো না, নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, তোমার ডকুমেন্টস আমি দেবো কিভাবে? তোমার ডকুমেন্টস তুমি দাও। কিন্তু আমার পাসপোর্ট থেকে সব কিছু তো আপনার কাছে। প্রমাণ কি? নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল। রূপন্তী বুঝলো এই পুলিশ আনা তাদের কাছে অভিযোগ দেওয়া সব কিছুর পেছনে নির্ঘাত এই লোকের হাত আছে। এই লোক ইচ্ছে করে এসব করছে যাতে মেয়েটা বিয়েতে রাজি হয়ে যায়। রূপন্তীর রাগ লাগলো, কটমট করে বলল, দেখুন, ঝামেলা না করে আমার ডকুমেন্টসগুলো ওনাদের দেখিয়ে দিন। তুমি তাহলে বিয়েতে রাজি হয়ে যাও।
রূপন্তী আর কোনো পথ খোলা পেল না। এই লোক তার জন্য কোনো পথ খোলাই রাখেনি। এখন ডকুমেন্টস না দেখাতে পারলে অবশ্যই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে, তারপর জেল। ফলস্বরূপ তার জীবনটাও নষ্ট হবে আর তার পরিবারটাও শেষ হয়ে যাবে। রূপন্তী কি করবে না করবে ভেবে পাচ্ছে না। এই মুহূর্তে মেয়েটার নিজেকে বড্ড অসহায় লাগছে। বিভান ঠিক চাইছেটা কি তাও বুঝতে পারছে না, আবার বিয়ে না করেও কোনো উপায় দেখছে না। রূপন্তীর ভাবনার মধ্যেই আবার মুখ খুললেন একজন পুলিশ, কিছুটা রুক্ষ স্বরে বললেন। রূপন্তী ভয় পেল, আর কিছু ভাবতে পারলো না সে, কিংবা ভাবতে চাইলো না। নিজের জীবন শেষ হয়ে যাক তাতে তার দুঃখ নেই, কিন্তু পরিবারটাকে শেষ হয়ে দিতে পারবে না। বিভান যদি ব্যবসার কাজ বন্ধ করে আবার এদিকে সে যদি জেলে যায়, তবে যে তার বাবা মা ছোট ভাইটাকে না খেয়ে মরতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, আর কোনো উপায় না পেয়ে বলল, আমি বিয়েতে রাজি, আপনি আমার ডকুমেন্টসগুলো ওনাদের দেখান। বিভানের উষ্ঠে হাসি ফুটে উঠল। আর দেরি করলো না সে, তার পকেটেই ছিল রূপন্তীর ডকুমেন্টসগুলো। দ্রুত সে সেগুলো বের করে দিল। পুলিশ সদস্যরা সব কাগজপত্র পর্যবেক্ষণ করে ভদ্রভাবেই চলে যেতে উদ্যত হলেন। ঠিক তখনই তাদের আটকালো বিভান। বেশ উৎফুল্লতার সাথে ইংরেজি বাক্যে বলল, একটু পরেই আমার বিয়ে, দয়া করে আরেকটু সময় থেকে যান। পুলিশ সদস্যরা দ্বিরুক্তি করলেন না, উল্টো বিভানের এই আহ্বানে খুশি হলেন তারা। বিভানকে ধন্যবাদ জানিয়ে বসে পড়লেন সোফায়। বিভান তোড়জোড় শুরু করলো। এরিক, হেরি, কাজী সাহেব এবং সাক্ষী হিসেবে আরো কয়েকজনকে ডেকে আনলো ছেলেটা। অতঃপর 3/4 প্যান্ট আর টি শার্ট গায়ে জড়িয়েই বসে পড়লো বিয়ের পিড়িতে। রূপন্তীর শরীরেও যে ভালো পোশাক তা নয়, হালকা পাতলা সুতির একটা 3 পিস জড়ানো। এখন পোশাক পরিবর্তন করতে যাওয়া মানেই সময় নষ্ট, তাই ওদিকে আর না গেল না বিভান। এই পোশাকেই কাজীকে বলল বিয়ে কার্যক্রম শুরু করতে। কাজী সাহেবও ছেলেটার আদেশ মোতাবেক বিয়ে শুরু করলেন। কিঞ্চিত সময় নিয়ে নিজের কাজগুলো শেষ করে তাকালেন রূপন্তীর পানে, নম্র কণ্ঠেই বললেন। রূপন্তী কবুল বলতে গিয়েও আটকে গেল। হৃদয়টা ভারী হয়ে উঠল তার। শেষ পর্যন্ত এই ছিল তার ভাগ্যে। এদেশে এসেছিল সে নিজের স্বপ্ন পূরণ করতে, পড়াশোনার তাগিদে, অথচ আজ বাধ্য হয়ে করতে হচ্ছে বিয়ে। বিয়ে প্রতিটি মেয়ের জীবনেই একটা স্মরণীয় এবং সুন্দর মুহূর্ত। এই সময়ে প্রতিটি মেয়েই তার বাবা মা এবং পরিবারকে পাশে চায়, তাদের সান্নিধ্যে থেকে জীবনের এই সুন্দর মুহূর্তটা অনুভব করতে চায়। কিন্তু রূপন্তীর পাশে আজ কেউ নেই। সবচেয়ে বড় কথা, পরিবারের অগোচরে কাউকে না জানিয়ে আজ তাকে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। তার বাবা মা, পরিবারের লোকজন যখন এই সত্যিটা জানবে, নিশ্চয়ই কষ্ট পাবে ভীষণ। রূপন্তীকে চুপ থাকতে দেখে কাজী সাহেব আবার মুখ খুললেন, তারা দিয়ে বললেন। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, আর না ভেবে বলে দিল, কবুল কবুল কবুল। সাথে সাথে কাজী সাহেব আলহামদুলিল্লাহ বললেন। এরপর বিভানকে কবুল বলতে বললেন। সে সময় নিল না বেশি, অল্পতেই কবুল বলে দিল। কিন্তু এখনো আইনত বিয়েটা বাকি। এই সমাজে রূপন্তীকে নিজের স্ত্রী হিসেবে জাহির করতে আইনত বিয়ে অত্যাবশ্যক। বিভান আইনত বিয়ের জন্য এখানে একজন উকিলকেও ডেকেছে, আর সাথে সেই নীল ফাইলটাও বাড়িতেই নিয়ে এসেছিল। শরীয়ত মোতাবেক বিয়েটা সম্পূর্ণ হতেই বিভান উঠে গিয়ে কক্ষ থেকে নীল ফাইলটা নিয়ে এলো। রূপন্তীর পানে বাড়িয়ে দিয়ে বলল, সই করে দাও। রূপন্তী ফাইলটা নিল। শরীয়ত মোতাবেক বিয়ে যখন হয়েই গেছে, এখন এই আইনত বিয়ে আটকে রেখে আর লাভ কি? দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। কাপা কাপা হাতে সই করে দিল বিয়ের কাগজে। পরপর সেই কাগজে সই করে দিল বিভানু। ব্যাস, বিয়ে পুরোপুরিভাবে সম্পূর্ণ। মাত্র কিছু সময়ের ব্যবধানে রূপন্তী এখন বিভানের স্ত্রী। এই সমাজে রূপন্তীর উপর যদি কারো সবচেয়ে বেশি অধিকার থাকে, তবে তা একান্তই বিভানের। এখন আর মেয়েটাকে তার নিকট থেকে কেউ আলাদা করতে পারবে না।
বিভান উষ্ঠে হাসি ফুটিয়েই সবাইকে মিষ্টি খাওয়ালো। সবাই মিষ্টি খেয়ে আর একটু সময় বসে হাসি ঠাট্টা করে চলে গেল নিজ নিজ গন্তব্যে। শুধু পড়ে রইল বিভান এবং রূপন্তী। মেয়েটা সেই রেজিস্ট্রি পেপারে সই করেই কেমন থম মেরে গেছে, বোধহয় ভাবছে কিছু। বিভান উঠে দাঁড়ালো, আশেপাশে তাকিয়ে কিছুটা ইতস্তত করে বলল, হিসেব অনুযায়ী আজ আমাদের বাসর রাত। কিসের বাসর রাত আর কিসের বিয়ে? কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় ধরছে না রূপন্তীর। চোখের পলকে যেন হুট করে সব বদলে গেল। কোনো কিছু ভালোভাবে বুঝে ওঠার আগেই সে ধরা দিল অন্যের স্ত্রী রূপে। মেয়েটার ছোট মাথা এই মুহূর্তে এত হতবাগতা আর ধরছে না। নিজের জীবনের হিসেব মিলাতে পারছে না কোনোভাবেই। মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনার ঠাঁই দিয়ে রূপন্তী তেমন খেয়াল করতে পারলো বিভানের কথা। আনমনেই সে বলল, বাসর টাসর যা আছে আপাতত আপনি টাইগারের সাথে সেরে নিন, আমার এখনো অনেক হিসাব মিলানো বাকি। নিজে বলে নিজেই চমকালো রূপন্তী। অপ্রস্তুত হলো ভীষণ। সে এই কি বলতে কি বলে ফেললো। বাসরটাও টাইগারের সাথে। তার চেয়েও বড় কথা, এই লোক এখন বাসরের চিন্তাও করছে। বিয়ে তো জোর করে করেছে, এখন বাসরটাও কি জোর করে করবে? এ তো বিভানের থেকেও দ্রুত গতিতে এগোতে চাইছে। না, এখান থেকে পালাতে হবে তাকে। এই বাসর টাসর এই মুহূর্তে তার দ্বারা সম্ভব না। রূপন্তী উঠে দাঁড়ালো দ্রুত। এলোমেলো পা ফেলে ছুটতে লাগলো নিজ কক্ষের পানে। যেতে যেতে বলল, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাতে গেলাম। বিভান হতভম্ব হয়ে তাকিয়ে রইল রূপন্তীর চলে যাওয়ার পানে। মেয়েটা কি বলে গেল? টাইগারের সাথে বাসর করতে, শেষ পর্যন্ত একটা কুত্তার সাথে! ছি ছি, ভাবতেই গা গুলিয়ে উঠেছে বেচারার। এ কোনো বিয়ে করেছে সে? বিভান একবার ভাবলো রূপন্তীর কক্ষের পানে যাবে, তবে পরক্ষণেই আবার সিদ্ধান্ত পরিবর্তন করলো। মেয়েটাকে আজ সারাদিন কম জোর জবরদস্তি করেনি, এখন অন্তত তার একটু রেহাই দেওয়া উচিত। তাছাড়া বিয়েটা যখন একবার হয়ে গেছে, তখন মেয়েটাকে তার নিকট ধরা দিতেই হবে, তা আজ হোক আর কাল হোক। তপ্ত নিঃশ্বাস ফেললো বিভান। তাকালো তার পাশে থাকা টাইগারের পানে। সাথে সাথেই নাক মুখ কুঁচকে এলো তার। প্রতিদিন ঘুমানোর সময় কুকুর ছানাটাকে সে নিজ কক্ষে নিয়ে গেল, আজ আর নিল না। কেমন অপ্রস্তুত হয়ে সে নিজ কক্ষে টাইগারকে শাসিয়ে বলল, তুই আজ আমার রুমে আসবি না। বেচারা টাইগার অবুঝ বোবা প্রাণী, বুঝলো না কিছু। লেজ নেড়ে ফেল ফেল করে শুধু তাকিয়ে রইল বিভানের বন্ধ দরজার পানে। মানুষ হলে আজ নির্ঘাত এ দরজা সে ভেঙে ফেলতো, বিভানকে রুম থেকে বের করে দিয়ে বলতো, তোমার মতো নিরামিষ খবিশ বদমাশ লোকের সাথে বাসর করার আমারও কোনো ইচ্ছে নেই। তোর বউ আমার নামটা এখানে তুললো না, যেন আমার মানিজ্জত মেরে দিল। কিন্তু আফসোস, টাইগার মানুষ নয়, সে এক নিম্ন শ্রেণীর অবুঝ বোবা প্রাণী। তাই তার সাথে হওয়া এই অন্যায়ের প্রতিবাদ করতে পারলো না কোনো। সুদীর্ঘ এক রাতের অবসান ঘটিয়ে দেখা মিলছে সুন্দর এক সকালের। চারদিকটা ভরে উঠেছে সূর্যের উজ্জ্বল আলোয়। রূপন্তী প্রতিদিনের ন্যায় আজও ভোরে ভোরেই ঘুম থেকে উঠেছে। সকালের নাস্তা তৈরি করে সাজিয়ে রেখেছে টেবিলে। বিভান এলো একটু পর। রূপন্তী তার দিকে খাবার এগিয়ে দিয়ে নিজেও বসলো টেবিলে। খেতে শুরু করলো স্বাভাবিকভাবে। বিভান আর চোখে একবার তাকালো মেয়েটার পানে, অতঃপর পকেট থেকে একটা চকলেট বের করে যত্ন করে তা দুই ভাগ করলো। এক ভাগ নিজের মুখে দিয়ে অন্য ভাগ এগিয়ে দিল রূপন্তীর পানে। বেশ ঠান্ডা কণ্ঠে বলল, তোমার সম্পূর্ণ জীবনটা আমার নামে হোক। বাইরে কোনো পুরুষকে সুন্দর লাগলে তোমার চোখ দুটো খসে পড়ুক, আর আমি ব্যতীত অন্য কোনো পুরুষ মানুষকে মনে ধরলে আমার হাতে তোমার মৃত্যু ঘটুক। রূপন্তীর খাওয়া থেমে গেল। চমকানোর সাথে সাথে ভরকে গেল সে। একে একে স্মরণে এলো গতকাল রাতের সকল ঘটনা। সকালে উঠে তো সে বেমালুম ভুলেই গিয়েছিল, সব ভুলে গিয়েছিল তার বিয়ের কথা। কিন্তু এই লোক কি বলছে এসব?
কথায় এসে ঠেকলো সে। এখন কোনো পুরুষ মানুষ যদি সুন্দর হয় তাহলেও তাকে সুন্দর লাগতে পারবে না। এ কেমন কথা? রূপন্তী চোখ বড় বড় করলো, অবাক কণ্ঠে শুধালো, কোনো পুরুষ যদি বাস্তবিক পক্ষে সুদর্শন হয় তবে তাকেও সুদর্শন লাগতে পারে না। না। বিভানের নির্লিপ্ত জবাব। রূপন্তী হতবাক হয়ে ফের প্রশ্ন করলো, সে যদি বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ হয়? তবে তার দিকে তাকাবে না তুমি। উষ্ঠ বাঁকালো রূপন্তী, ভেংচি কেটে বলল, আর যদি আপনার কথা আমি না শুনি? বিয়ে করেছি তোমাকে, এখন তুমি আমার সব কথা শুনতে বাধ্য। কিসের বিয়ে? কার বিয়ে? জোর জবরদস্তি করে, ভয় দেখিয়ে, চাপে ফেলে বিয়ে করলেই হলো নাকি? ওই বিয়ে আমি মানি না।